2020 সালে যখন সারা বিশ্ব করোনার সাথে লড়াই করছে, তখন উত্তরপ্রদেশের গোরখপুরে এক প্রেমিক প্রেমিকা তাদের বাড়িতে লড়াই করছে তাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য। কিন্তু দুই ফ্যামিলি কোনোভাবেই এই সম্পর্কটা মানবে না। তো শেষমেশ তারা ডিসাইড করে যে তাদের সম্পর্ক বাঁচানোটাই সব থেকে আগে, এবং তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্য একটা জায়গায় সংসার শুরু করে। কিন্তু এই সংসারের শেষ পরিণতি কি হতে চলেছিল, এবং শেষে 2025 সালে এসে তাদের এই সম্পর্ক নিয়ার অ্যাবাউট ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র লোভের জন্য। একটা বডি পুলিশের মর্গে পড়ে আছে নিয়ার অ্যাবাউট 20 দিন ধরে। পুলিশের কাছে একটা মিসিং রিপোর্ট এক ভাই লেখায়, সেখানে ক্লিয়ারলি বোঝা যায় যে তার ভাই কোনো একটা জায়গায় গেছিল, সে বিয়ে করতে গেছিল, কিন্তু সেই বিয়ে করতে গিয়ে আর কোনোদিনও ফিরে আসেনি। উত্তরপ্রদেশের এক ছোট্ট শহরে একটা জায়গাতে একটা বডি পাওয়া যায়, এবং সেই বডিটার নাম পরিচয় পুলিশ 20 দিন বার করতে পারেনি। এবং শেষে যখন বার করতে পারে, তখন অদ্ভুতভাবে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়া, তার থেকে ক্রাইমের যেভাবে লিঙ্কটা হয়েছিল সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। গুরুজনরা বারবার ছোটবেলায় একটা কথা বলতো যে তোমার কাছে যে ধন সম্পদ আছে সেইগুলো নিয়ে বাইরে গিয়ে বড়াই করো না, অন্য মানুষের নজর লেগে যায়, বাজে মানুষের নজর লেগে যায়, তোমার বিপদ হতে পারে। এই কথাটা আমি এতদিন খুব একটা মানতাম না, কিন্তু রিসেন্টলি এই ঘটনাটা যখন আমার নজরে আসে, আমি মানতে বাধ্য হই যে হ্যাঁ, সত্যি সত্যি এইরকম কিছু হতে পারে। আজকের ঘটনাটা একটা টিচারের সাথে হয়েছে। সেই টিচার স্কুলে যায়, স্কুলে সে পড়াচ্ছে যখন, তখন টিফিন পিরিয়ড এসছে, সে টিচার্স রুমে বসে তার টিফিন করছে। দ্যাট দ্য মোমেন্ট ফেসবুকে তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখা মাত্রই সে কোথাও না কোথাও উচ্ছ্বসিত হয়ে গেছে। তার কারণ 45 বছরের একটা প্রাইমারি স্কুলের টিচারের কাছে একটা 22 বছরের মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে। তো সেইখান থেকে সে গদগদ হয়ে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা নিয়ে সেই সময় কিছু না ভেবে সে সোজা আবার ক্লাসে চলে যায়। এবং ক্লাসে গিয়ে সে যখন ক্লাস করাচ্ছে, তার কাছে একটা মেসেজ আসে, তাও আবার ফেসবুকে। এবং সেই ফেসবুকের মেসেজটা সে একটা চোখে দেখে বুঝতে পারে যে সেই মেয়েটাই তাকে একটা ইনবক্স করেছে, এবং সেই ইনবক্সে কী লেখা আছে এইটা জানার জন্য সে স্কুল শেষ করার জন্য ওয়েট করছিল। স্কুল শেষে সে বাড়ি যায়, ফ্রেশ হয়, এবং ফ্রেশ হয়ে ফেসবুক যখন খোলে, তখন সে দেখতে পায় তার কাছে আরও 2টো মেসেজ এসেছে, এবং সেই নারী তাকে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। ইন্দ্র তিওয়ারির কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল খুশবু তিওয়ারির কাছ থেকে। ইন্দ্র তিওয়ারি দীর্ঘদিন ধরে অবিবাহিত আছে, তার জীবনে সেই সুযোগটাই আসেনি। সেই স্কুল টিচার, কিন্তু এই প্রফেশনটা তার নামমাত্র প্রফেশন। তার কাছে আছে 18 একর জমি, এবং এই 18 একর জমিটার পরিমাণটা এতই বড়। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যে ধরুন আপনার কাছে 18 একর জমি আছে, এবং এই 18 একর জমি আপনি যদি লিজেও দেন, তাহলে পার মান্থই আপনি নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 লাখ টাকা খুব সহজেই কামাবেন, এবং বছরে নিয়ার অ্যাবাউট 60 থেকে 70 লাখ টাকা কামানো খুবই সহজ। এবং কৃষিকাজে ইনকাম ট্যাক্স নেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে এই ইন্দ্র তিওয়ারি রীতিমতন একটা বড়লোক মানুষ, কিন্তু তার জীবনে একটা ব্ল্যাক হোল আছে, এবং সেই ব্ল্যাক হোলটা হচ্ছে দিল্লির লাড্ডু। এবার দিল্লির লাড্ডু বলতে আমরা সবসময় বুঝি বিয়ের ব্যাপারে যখনই কোনো গুরুজনদের কাছে জিজ্ঞাসা করা হয়, বা যারা বিয়ে করেছে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়, তারা সবসময় বলে যে বিয়ে করলেও বিপদ, না করলেও বিপদ। এটা দিল্লির লাড্ডুর মতন, খেলেও প্রবলেম, না খেলেও প্রবলেম। ইন্দ্র তিওয়ারির মনে মনে একটা ইচ্ছা ছিল যে সে একটা বিয়ে করবে। তার মা বাবা নেই, তার একটা ভাই ছিল, সেই ভাই বিয়ে করে শহরের অন্য প্রান্তে থাকা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে সে একদম একটা লোনলি লাইফ কাটাচ্ছে। এই লাইফটা তার একদমই পছন্দ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই খুশবু তিওয়ারি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তাকে মেসেজ করেছে, এবং মেসেজ করে তাকে বলছে যে আমি আপনার ব্যাপারে দেখেছি, আমি আপনার সাথে বিয়ে করতে চাই, কিন্তু আমার ফ্যামিলিতে সেইভাবে কেউ থাকে না, আমার জন্য পাত্র দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে, কিন্তু সব পাত্রই অনেক টাকা পণ চায়। আমার মা বাবা অনেক গরিব, আমার ভাই ছোট্ট একটা কারখানায় কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনোভাবে কোনো পণ দেওয়ার ক্ষমতা নেই, এই কারণে বিয়েটা আমার এতদিনেও হয়নি। তো এই দিকে ইন্দ্র তিওয়ারি
খুশবু তিওয়ারির প্রোফাইলটা চেক করছে এবং চেক করে অবাক হয়ে যাচ্ছে যে তার জীবনে কি শেষমেশ এত সুন্দর এক নারীর আগমন হতে চলেছে, এবং এইটা নিয়ে সে খুব খুশি। সে খুশবু তিওয়ারির সাথে কন্টিনিউয়াস চ্যাট করছে, একে অপরের ব্যাপারে জানছে, এবং যত জানছে ইন্দ্র তত বিয়ে করার জন্য আরও উৎসুক হচ্ছে। কিন্তু এই বিয়ে করার জন্য তাকে যেতে হবে উত্তরপ্রদেশের গোরখপুরে, এবং এই গোরখপুরেই থাকে হচ্ছে এই খুশবু তিওয়ারির গোটা ফ্যামিলি। তার আগে এই খুশবু তিওয়ারি বলে যে আপনার কাছে আদেও একটা টিচিং জব আছে নাকি নেই, নাকি আপনি মিথ্যে কথা বলছেন। আজকাল তো মানুষদেরকে বিশ্বাস করা যায় না। তো সেহেতু আমার ভাই আপনাদের ওখানে যাবে, গিয়ে সমস্ত কিছু চেক করবে যে আপনার অতটা জমি আছে কিনা, আপনার একটা সরকারি চাকরি আছে কিনা। সেই সমস্ত কিছু চেক হয়ে একদম ক্লিয়ার হলে তবেই আপনি এই গোরখপুরে আসবেন, এবং গোরখপুরে আপনি যখন আসবেন তখন সেই দিনই আমরা বিয়ে ফাইনাল করে নেব একটা মন্দিরে গিয়ে। এই কথা ফাইনাল হয়। তারপর খুশবু তিওয়ারির ভাই ওই ইন্দ্র তিওয়ারির কাছে আসে, এবং আসার পর তার যত সম্পত্তি আছে, তার যে সত্যি চাকরি আছে, এই সমস্ত কিছু কনফার্ম করার পর সে আবার গোরখপুরে যায়। এবং গোরখপুরে যাওয়ার পর সে তার বোন খুশবু তিওয়ারিকে বলে যে হ্যাঁ, সে যেটা বলেছে তার কাছে সত্যি সত্যি সমস্ত কিছুই আছে। এবার ইন্দ্র তিওয়ারি এই খুশবু তিওয়ারিকে বলে যে ম্যাডাম, আপনি আমাকে খুঁজে পেলেন কোথা থেকে? তার মনে তো একটা জেনুইন কোশ্চেন এসছে। তখন খুশবু তিওয়ারি বলে যে এটা বেশ একটা মজার ব্যাপার। আপনি মাসখানেক আগে ওই জবলপুরে আচার্য অনিরুদ্ধের একটা সভা হয়েছিল, এবং সেই সভাতে আপনি গেছিলেন, এবং সেই সভাতে যখন আপনাকে কোশ্চেন করা হয় তখন আপনি বলেন যে আমার একটা চাকরি আছে, আমার 18 একর জমি আছে, কিন্তু তারপরেও কেউ আমাকে মেয়ে দিচ্ছে না যেহেতু আমার বয়সটা বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অনিরুদ্ধ আচার্যজি বলেছিল যে আপনি সন্ন্যাসী হয়ে যান, কিন্তু সেই ক্ষেত্রে আপনি হেসে বলেছিলেন যে না, আপনার মধ্যে এখনও ইচ্ছা আছে যে আপনি বিয়ে করবেন। এবার এই জিনিসটা যখন তার চ্যানেলে আপলোড হয়, তার একটা রিল তৈরি হয়, সেই রিলটা ভাইরাল হয়ে গেছিল, আপনি হয়তো জানেন না, এবং সেইটা আমার নজরে আসে। তো সেই ক্ষেত্রে আমি সেখান থেকেই আপনাকে ফেসবুকে সার্চ করে খুঁজে পেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো সেই থেকেই আমি আপনাকে চিনি। যাই হোক, এই কথাটা নিয়ে তাদের মধ্যে বেশ হাসাহাসি হয়। কিন্তু এরপরে সেই দিন আসে যেদিন এই ইন্দ্র যাবে গোরখপুরে এবং বিয়ে করতে। এই ব্যাপারে সে তার ভাইকে বলে যে আমি আমার জীবন সঙ্গিনীকে আনতে গোরখপুরে যাচ্ছি, তো তোমরা কোনো চিন্তা করো না, আমি 3-4 দিন পর তোমাদের বৌদিকে নিয়ে ফিরে আসব। যখন ইন্দ্র গোরখপুরে যায়, গোরখপুরে যাওয়ার পর এই খুশবু তিওয়ারির সাথে সে মিট করে। খুশবু তিওয়ারির ভাইকে তো সে আগে থেকেই চিনত, তার সাথেও মিট করে, এবং তার পরিবারের আরও বেশ কয়েকজনের সাথে মিট করে। প্রথমে তারা একটা হোটেলে ওঠে। সেই হোটেলে ওঠার পর সবাই চলে যায়, শুধুমাত্র থেকে যায় খুশবু তিওয়ারি এবং তার ভাই। তারা খাওয়া দাওয়া করে, যে যার রুমে চলে যায়, তারা রেস্ট নেয়। অ্যান্ড নেক্সট ডে তাদের বিয়ে হয় একটা মন্দিরে। তাদের বিয়ে হওয়ার পর তারা আবার সেই হোটেলে ফেরত আসে, এবং হোটেলে ফিরে তারা একটু পার্টি করে, খাওয়া দাওয়া করে, এবং এই সমস্ত কিছুর পর ইন্দ্র তিওয়ারির জীবনে সেই সন্ধিক্ষণ আসতে চলেছিল যেটা হয়তো প্রত্যেকটা পুরুষ মানুষ একটা কল্পনা করে বসে থাকে। সেটা হচ্ছে ফুলশয্যার রাত। তো এই ফুলশয্যার রাত নিয়ে ইন্দ্র তিওয়ারি প্রচণ্ডভাবেই এক্সাইটেড ছিল। কিন্তু তাতে কি আছে, তারা তো হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে। তারা রুমে যায়, কিন্তু রুমে যাওয়ার পরেই অদ্ভুতভাবে এই ইন্দ্র তিওয়ারি, তার যেহেতু বয়স হয়ে গেছিল, সে খুব ক্লান্তি ফিল করে, তার ঘুম ঘুম পাচ্ছে। সে খুশবুকে বলে যে সরি, আমাকে ক্ষমা করে দিও, ফুলশয্যার রাতেও আমার ঘুম পাচ্ছে, বয়স হয়ে গেলে হয়তো এটাই স্বাভাবিক, আমাকে ক্ষমা করো। তখন খুশবু তিওয়ারি বলে যে না, এটা ভেরি নর্মাল, সারাদিন এত ক্লান্ত ছিলেন, উপোস করেছিলেন, তো আপনি ঘুমিয়ে পড়ুন, কোনো ব্যাপার না। এই কথা শুনে ইন্দ্র তিওয়ারি ঘুমিয়ে পড়ে, এবং এই যে ঘুমিয়ে সে পড়লো, তারপর সে হয়তো আর কোনোদিনও জাগবে না। এরপরে খুশবু তিওয়ারি আর তার ভাই তারা এই ইন্দ্র তিওয়ারিকে ওই হোটেল থেকে বার করে সোজা গাড়িতে বসায়। তাদের গাড়ির ড্রাইভারও সেইখানেই ছিল। তারা 4 জন মিলে সোজা একটা জঙ্গল টাইপের এরিয়ার মাধ্যম থেকে একটা জায়গায় চলে যায়। সেখানে একটা নালা মতন এরিয়া ছিল। সেই নালাতে ইন্দ্র তিওয়ারির বডিটা তারা ফেলে দিয়ে তারা চুপচাপ চলে গেছে। কিন্তু এই সমস্ত কিছুর আগে ইন্দ্র তিওয়ারিকে যখন তারা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন এই খুশবু তিওয়ারির যে ভাই ছিল, সে এই ইন্দ্র তিওয়ারির উপর বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু ছুরি দিয়ে যখন আঘাত করছে, সেই ছুরিটা রান্নাঘরে ইউজ করা ছুরি ছিল, সেই ছুরিতে খুব একটা ধার ছিল না। কিন্তু কি হয়, সেই ছুরির যে প্রথম দিকের অংশটা থাকে, সেটা ইন্দ্র তিওয়ারির মধ্যে ঢুকেই গেছিল, সেটা সে আর বার করতে পারেনি, সেই অবস্থা ফেলে দেয়। অ্যান্ড নেক্সট ডে সকালবেলা ওই পাশের একটা রাস্তা থেকে যখন গ্রামের কিছু কৃষক
চাষবাস করতে যাচ্ছে তখন তারা দেখতে পায় যে একটা বডি উল্টো হয়ে পড়ে আছে। তখন তারা ভাবে যে কোনো মাতাল হয়তো মদ খেয়ে এইভাবে এই নালার পাশে পড়ে আছে। ওই নালার পাশে এইরকমই অনেকেই পড়ে থাকতে দেখা যায়। তো তারা কাজে চলে যায়। কাজ থেকে যখন ফিরছে তখনও তারা দেখে যে সেই বডিটা ওইভাবে পড়ে আছে। তখন তারা ডাকাডাকি করে কাছে যায় এবং কাছে গিয়ে যেই না উল্টায় তারা দেখতে পায় সেখানে রক্ত লাগা আছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে ফোন করে। পুলিশ আসে, বডিটা উদ্ধার করে তদন্ত শুরু করে। এবং তদন্তের শুরুতেই প্রথমে পুলিশকে জানতে হতো এই বডিটার আইডেন্টিফিকেশন কী, এবং সেই আইডেন্টিটিটা পুলিশ কী করে বার করবে। আশেপাশে যত থানা আছে, যত মিসিং কমপ্লেন আছে, সেই সমস্ত জায়গায় খবর পাঠিয়ে দেয় এবং তারা ওয়েট করতে থাকে যে কখন খবর আসবে। তার কোনো খবর আর আসে না। উল্টো দিকে ইন্দ্র তিওয়ারির যে ভাই, সে জানতো যে তার দাদা বিয়ে করতে গেছে, সে 3 দিন কি 4 দিন পর ফেরত আসবে। 3-4 দিন কেটে যাওয়ার পরেও যখন তার দাদা ফেরত না আসে, সে থানাতে যায় এবং থানাতে গিয়ে বলে যে আমার দাদা গোরখপুরে বিয়ে করতে গেছিলো, কিন্তু সে বিয়ে করে সে আর ফেরেওনি। কে অনেকবার ফোন করেছি, তার ফোনটা কেউ রিসিভ করছে না। কিন্তু লাস্ট 2 দিন যখনই তাকে মেসেজ করেছি, তার মেসেজের রিপ্লাই আসতো যে হ্যাঁ আমি কয়েকদিনের মধ্যে ফেরত আসবো। এবং লাস্ট রিপ্লাই যেটা এসেছে সেটা আমাকে বেশ অবাক করে দিচ্ছে। সেটা ছিল এইটা যে আমি আর ফিরবো না, আমি গোরখপুরেই থাকবো। তাহলে এই জমি জমা সমস্ত কিছুর কী হবে? তো এই ক্ষেত্রে পুলিশ বুঝতে পারে যে এখানে ডাল বেকুচ কাল হয়। তারা গোরখপুর পুলিশের সাথে কানেক্ট করে। অ্যান্ড গোরখপুর পুলিশকে যখন এই ইন্দ্র তিওয়ারির ফটোটা দেখায় তখন তারা বুঝতে পারে যে ইন্দ্র তিওয়ারির হত্যা হয়ে গেছে এবং সেই হত্যাটা গোরখপুরেই হয়েছে। তো পুলিশ যায়, পুলিশ গিয়ে সোজা এর সাথে লিঙ্কড যে খুশবু তিওয়ারি আছে, তার ভাই আছে এবং ড্রাইভার আছে, তাদেরকে অ্যারেস্ট করে থানাতে আনে। এবং থানাতে আনার পর যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন এক এক করে সমস্ত কিছু বেরোতে থাকে। এবং এই সমস্ত কিছুর পিছনে একটা মারাত্মক লেভেলের প্ল্যান ছিল। সেই প্ল্যানটা কিছুটা এইরকম, যখন এই ইন্দ্র তিওয়ারির ওই সভাতে যাওয়ার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তার কাছে যে একটা হিউজ প্রপার্টি আছে সেটা যখন অনেকেই বুঝতে পেরে যায়, তখন এই খুশবু তিওয়ারি, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে সাইবা বানো, সে তার হাজব্যান্ডকে বলে যে দেখো একটা মুরগি পেয়েছি, এই মুরগিটার থেকে অনেক কিছু লাভ করা যেতে পারে। এবং তারা প্ল্যান বানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এই ইন্দ্র তিওয়ারিকে ওখানে ডাকে। এবং সেই ডাকার পর পুরো প্ল্যান মাফিক সমস্ত কিছু কাজ হয়। তাদের প্ল্যান ছিল যে বিয়ের পর সম্পত্তির যে প্রপার্টির পেজ আছে তাতে একটা ব্ল্যাঙ্ক সাইন করিয়ে নেওয়া হবে এবং সেই সাইনটাও তারা করিয়ে নেয় যে তার যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত প্রপার্টি এই খুশবু পেয়ে যাবে। সমস্ত কিছু রেড ফ্ল্যাগ বুঝতে পেরেও ইন্দ্র তিওয়ারি কোথাও না কোথাও বিয়ের লোভে সেই সাইনটাও করে দেয়। সব থেকে বড় কথা হচ্ছে যে ইন্দ্র তিওয়ারি ফুলশয্যাটাতে ঘুমিয়ে কেন পড়লো। আসলে তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল এবং এই সমস্ত জিনিসটাই পুরো প্ল্যান মাফিক হয়েছে। তারপর তার সাথে যেটা ঘটেছে সেটা আপনারা শুনেছেন এবং বর্তমানে এরা সবাই জেলে আছে এবং খুব জলদি কোর্টে এদেরকে তোলা হবে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।